হচ্ছে যাতে সেটা ডিউরেবিলিটি ইনক্রিজ হয়, সেজন্য আমাকে এটা পোড়াতে হবে। নরমালি আমাদের যে ধরনের মানে রিকমেন্ডেড টেম্পারেচার হচ্ছে সেটা হচ্ছে 2100 ডিগ্রি ফারেনহাইট। 100 ডিগ্রি ফারেনহাইট ব্রিক আর বার্নড ইন ক্লেম অর ক্লিন। আমরা নরমালি যেখানে ব্রিকটা পোড়ানো হয়, হোয়ার দ্য ব্রিক ইজ বার্নিং ইজ কল ক্লেমস অর ক্লিন। হ্যাঁ, ইটের বাটাতে যে ধরনের ব্রিক গুলো পুরানো হয় সেটার নাম বলা হয় ক্ল্যাম, CLAMP, ক্ল্যাম, অথবা ক্লিন, KILN, ক্লিন। Where the temperature is raised to about 2100 degree Fahrenheit. At the temperature of about 1200 degree Fahrenheit, the organic matter present in the brick is oxidized and disappear. আমরা জানি যে 1% অর্গানিক ম্যাটার থাকা ভালো ব্রিকের মধ্যে, যখন সেটা 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয় তখন সেই অর্গানিক ম্যাটারটা অক্সিডাইজ হয়ে যায় এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তখন সেইখানে আর থাকে না, সেটা পুরো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এজন্য বলা হচ্ছে যে যখন 2100 ডিগ্রি ফারেনহাইটে আমাদেরকে ব্রিকটা পোড়াতে হবে। When temperature rise to about 2100 degree centigrade, certain chemical change take place in its constituent materials and gives new properties to the brick. আমাদের যে কেমিক্যাল প্রপার্টিজ গুলা আছে সেগুলা বিভিন্ন ধরনের রিঅ্যাকশনের মাধ্যমে the chemical constituted change due to the reaction with each other, এবং নতুন একটা কেমিক্যাল প্রপার্টিজ after the burning we will get new properties to the brick of chemical composition. But when heated beyond 2100 degree Fahrenheit, the fusible glass is formed in a much greater quantity and height. যদি 2100 ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি ব্রিককে পোড়ানো যায়, ফিউজেবল হয়ে যায়, যেটার কারণে দেখা যাচ্ছে অনেক সময় গুঁড়া বা টুকরা টুকরা থেকে মানে যে ক্লে দিয়ে তৈরি করা হয়েছে সেই ক্লেকে তুমি যদি হাত দিয়ে ঘষা দাও, হ্যাঁ, when you erase by your hand over the brick surface, some portion are removed from the brick surface. এজন্য আমাদেরকে মিনিমাম 2100, যেটা আমাদের রেঞ্জ দেওয়া আছে যে 21 ডিগ্রি 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে ব্রিকটাকে পোড়াতে হবে। তোমরা কি কেউ ইটের ভাটাতে গিয়েছো? এনিবডি? জি স্যার। জি স্যার। আমাদের যদি আমরা ট্রেডিশনাল ব্রিক কে বলা হচ্ছে তোমার পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, তারা একটা স্ট্যান্ডার্ড রুল করেছে ফর টু প্রোটেক্ট আওয়ার প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্টাল পলিউশন। এখন আমরা ক্লিন টাইপের বার্নিং এ আছি, যেগুলোর মধ্যে চিমনি লাগানো আছে। আগেও কিন্তু এত বড় চিমনি ছিল না, ইটের তৈরি ছোট্ট একটা চিমনি ছিল, সেটা লেয়ার বাই লেয়ার আমাদের সেই ব্রিক গুলা বার্নিং করা হতো। এখন একটা চিমনি তৈরি করা হয়েছে, চিমনিটা হলো আমাদের যে ব্রিক বা ইটের যে ক্লিন আছে সেটা কিন্তু একটু লম্বা থাকে, হ্যাঁ, অনেকটা দেখতে তোমার দেখা যাচ্ছে ইলিপসের মতো হয়ে যায়। যদি উচ্চতা সম্পন্ন একটা ক্লিন হয়, উইল হোল্ড 25,000 ব্রিক্স। তাহলে এই ডাইমেনশনের যদি একটা মডারেট ক্লিন হয় তাহলে
25,000 ইট সে ধারণ করতে পারে বার্নিং এর জন্য। ইট হোল্ডস 25,000 ব্রিক্স বার্নিং। এরকম যদি মনে করো একটা ক্লিনের মধ্যে কম্পার্টমেন্ট, then you will multiply 25,000, you can get 2 lakhs bricks. 2 lakhs bricks may therefore be burned in 12 days. 2 lakh bricks may therefore be burned in 12 days. 12 দিনে আমাদের যদি 8 কম্পার্টমেন্ট বিশিষ্ট একটা ক্লিন থাকে, যার ডাইমেনশন দেওয়া ছিল 36 ফিট, প্রস্থ ছিল 15 ফিট, উচ্চতা ছিল 8 ফিট, এরকম একটা ডাইমেনশনের ব্লিক ক্লিনের মধ্যে 25,000 ইট ধারণ করে, হ্যাঁ, একটা কম্পার্টমেন্টে। এবং এইরকম যদি 8টা কম্পার্টমেন্ট থাকে, তাহলে 25,000 কে তুমি 8 দিয়ে মাল্টিপ্লাই করো, ইউ উইল গেট 2 লাখস ব্রিক্স। এবং এই ব্রিক পোড়াতে তোমার 12 দিন সময় লাগে। সেই হিসাবে তুমি যদি মাসে বা বছরের হিসাব করো, তাহলে তোমার দেখা যাচ্ছে এই মডারেট টাইপের ক্লিন থেকে, মাঝারি টাইপের একটা ক্লিন থেকে ইউ উইল গেট 60 লাখ ব্রিক্স অ্যানুয়ালি। বছরে তুমি 60 লাখ ইট তুমি তৈরি করতে পারবে এরকম একটা মডারেট ক্লিন থেকে। দেন হচ্ছে আমাদের কিছু আমরা কিছু দেখেছি যে কিছু উপকারী কিছু অপকারী, হ্যাঁ, some harmful consist in break clay. সো এগুলো আমরা ল্যাবরেটরি ছাড়া টেস্ট করতে পারবো না, উই ক্যান টেস্ট উইদাউট ল্যাবরেটরি। সো সাম টেস্ট ইউ ক্যান ডু ইন দ্য ফিল্ড, you can test such kinds of test instantly. So this topic is called brick test or field test of brick. আমরা এখানে 3 ধরনের টেস্ট করে থাকি। There are 3 tests generally performed to determine the in the field to determine the quality of bricks. Number 1, nail test. Number 1, nail test. You can see here, nail test. A brick is taken and try to make a mark on the surface by nail. A brick is taken and try to make a mark on the surface by nail. If it is possible, it is not a good brick. If is very hard and compact, if you will not do that, the brick, take a brick and try to make mark on the surface by nail. If you can make it, it is not a good brick. If not, it is very hard and compact. তুমি একটা ইটের ভাটায় গিয়ে একটা ইট নিলা, ইট নিয়ে সেটা সারফেসের উপর দিয়ে, সেটার উপরই ভাগ দিয়ে হাতের নখ দিয়ে তুমি আঁচড় কাটার চেষ্টা করলা। যদি সেটার মধ্যে আঁচড় কাটতে পারো, তাহলে মনে করবা সেই ব্রিকটা ভালো না। আর যদি আঁচড় কাটতে না পারো, দ্যাট মিন্স তুমি যদি ক্ষত তৈরি করতে না পারো ব্রিকের উপরে, দেন তুমি মনে করবা সেই ব্রিকটা মোটামুটি হার্ড এন্ড কম্প্যাক্ট, ভালো ব্রিক। এটা একটা টেস্ট তুমি করতে পারো when you will go to the brick field instantly to determine the good quality of brick. পরে একটা আছে sound test. Take a brick and strike it with a hammer. If it gives clear ringing or metallic sound, it is a good brick. If not, a bad one. A brick is taken and struck with a hammer. If it is given clear ringing or metallic sound, it is a good brick. If not, bad one. তাহলে তুমি যদি ইটের ভাটাতে যাও, তুমি তো যদি হাতুড়ি নিয়ে যাও, হ্যামার নিয়ে যাও, তাহলে তো ভালো। আর যদি হ্যামার নিয়ে নাও যাও, তাহলে তুমি যদি দুইটা ব্রিককে একসাথে একটু মানে টাচ করো, তাহলে এটা যদি দেখা যায় যে অনেকটা মেটালিক সাউন্ডের মতো মনে হয়, যেরকম আমরা মেটালের মধ্যে আমরা কোন কিছু সাউন্ডটা যেটা ক্লিয়ার সাউন্ড বোঝা যাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে এটা ব্রিকটা হচ্ছে তোমার ভালো। আর যদি তুমি দেখো যে
এই জন্য বলা হয়েছে এ ব্রিক ইজ টেকেন, একটা ব্রিক নাও এবং এটাকে তুমি হাতুড়ি দিয়ে আঘাত করো, যদি সেই ব্রিকটা তোমাকে মেটালিক সাউন্ডের মতো ক্লিয়ার সাউন্ড শোনায় বা রিংইং শোনায় তাহলে বুঝতে হবে সেটা ভালো ব্রিক, আর যদি রিংইংটা অতটা তীক্ষ্ণ না হয়, ক্লিয়ার সাউন্ড না হয়, তাহলে সেটা ভালো ব্রিক না। এটাও তুমি টেস্ট করতে পারো, ইউ ক্যান টেস্ট দিস ইন দ্য ব্রিক ফিল্ড টু ডিটারমাইন দ্য গুড কোয়ালিটি অফ ব্রিক। এন্ড ফাইনাল ওয়ান ইজ দ্য টি টেস্ট। Two bricks are taken and from T-shaped. One is another is vertically. One is horizontally, another is vertically. Is make a T-shaped. You know that, like as this is the upper portion is the horizontally one brick you set up, and another brick is vertically set up. T-shaped এর মতো, যেটা দেখতে টি এর মতো, and drop from a height of 6 feet. ইউজুয়ালি বাংলাদেশের মানুষ আমরা জানি 5.5 ফিট হয়ে থাকে, আর তার চেয়ে একটু হাত যতটুকু আমার উঁচু উঠানো যায় ততটুকু উঁচু উঠালে আমরা দেখা যায় 6 ফিট আমরা পেয়ে যাব। এন্ড ড্রপ ফ্রম এ হাইট অফ 6 ফিট ওয়ান এ মোর অর লেস সলিড সারফেস। আমাকে পাকা জায়গার মধ্যে হবে না, ব্রিক ফিল্ডের মধ্যে এমন একটা জায়গা দেখতে হবে যেখানে মোটামুটি সারফেসটা সলিড আছে এবং একটু হার্ড আছে, লুজও না। হ্যাঁ, ইফ দে ব্রেক দে আর নট গুড ব্রিক, ইফ দে রিমেন আনব্রোকেন দে আর গুড ব্রিক। তাহলে আমরা দুইটা ব্রিক নিব, একটা টি শেপ তৈরি করব, একটা ব্রিককে হরাইজন্টালি রেখে আর একটা ব্রিককে ভার্টিক্যালি রেখে দুইটা ব্রিককে একসাথে 6 ফিট উপর থেকে একটা সলিড সারফেসে মোটামুটি শক্ত একটা ভূমি ভাগে ছেড়ে দিব, যা যদি সেই ব্রিকটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে এটা ভালো না, আর যদি না ভাঙে তাহলে বুঝতে হবে এটা ভালো ব্রিক। So the above are the tests that are generally performed in the field to determine the quality of growth. So আমরা যখন ব্রিক ফিল্ডে যাব, আমাদের যেহেতু ল্যাবরেটরি টেস্টের কোনো অপশন নাই, no option for laboratory test, we can test the three kinds of test performed in the brick field. When we will buy or when we will test a good quality of brick, then you can perform these three tests. One is nail test, second is sound test, and third is T test. And next one, classification of brick. আমরা এমনি জানি আমাদেরকে ব্রিক মোটামুটি আমরা সচরাচর বলে থাকি যে ব্রিক নরমালি 3 প্রকার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তার বাহিরেও আমাদের কিছু ব্রিকের ক্যারেক্টার আছে, আমরা দেখবো যে সেই ব্রিকের ক্যারেক্টার গুলা কি কি, মানে ক্লাসিফিকেশন গুলা কি কি। দ্য ফলোইং ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ব্রিক বাই PWD। PWD মানে হচ্ছে পি দিয়ে পাবলিক, ডব্লিউ দিয়া ওয়ার্ক, ডি দিয়া ডিপার্টমেন্ট, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়ের একটা গণপূর্ত মন্ত্রণালয় সরকারের, সেই সরকারের গণপূর্ত মন্ত্রণালয় যারা বাড়ি নির্মাণ করে থাকেন তারা এই জিনিসগুলা দিয়ে থাকেন, বা জমি যাদের আন্ডারে থাকে জমির হিসাব টিসাব তারা এই সার্টিফিকেট দিয়ে থাকে, বা তাদের একটা স্ট্যান্ডার্ড আছে। ফার্স্ট ক্লাস ব্রিক আমরা তখন বলবো, ফার্স্ট ক্লাস ব্রিক দ্য শুড বি ইউনিফর্ম ইন কালার। we know that আমাদের ব্রিকের কালার ইয়েলো টু রেড, অরেঞ্জ। হ্যাঁ, সো কালার ইউনিফর্ম, কোন জায়গার মধ্যে হোয়াইট কালার, somewhere white, somewhere yellow, somewhere red, somewhere orange. No, everywhere is uniform color, size and shape, and even burn. They should ring clearly when struck with hammer. We know that how to make a clear ringing for the sound test. And next one is the second class brick. They have the strength of first class brick, same as character for first class brick, but slightly irregular in shape, size, and rough on the surface. Slightly irregular in shape, দেখা যাচ্ছে একটু হালকা মোচড় খেয়ে আছে, বা সাইজটা স্ট্যান্ডার্ড না, দেখা যাচ্ছে লম্বায় আমার যতটুকু থাকার ততটুকু আছে কিন্তু প্রস্থতে অতটুকু নাই, হাইটে অতটুকু নাই, সাইজটা ইরেগুলার, সাইজ ইজ ইরেগুলার, এন্ড রাফ অফ দ্য সারফেস, স্মুথ না, কোন জায়গায় একটু উঁচু কোন জায়গায় নিচু এইরকম, কিন্তু কালারটা এবং যেটার যে স্ট্রেংথ আছে, শক্তি এন্ড রং, এটা ফার্স্ট ক্লাস ব্রিকের মতোই, কিন্তু কিছু ক্যারেক্টার আছে যেগুলো ফার্স্ট ক্লাসে ব্রিকের চেয়ে খারাপ,
সেগুলো বলা হচ্ছে বাট স্লাইটলি ইরেগুলার ইন শেপ, size and rough on the surface. And third class brick, these bricks which are not sufficiently well burned than the first class brick and second class brick. হ্যাঁ, এই থার্ড ক্লাস ব্রিক তো ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ব্রিকের মতো বার্ন হয় না, বাট দ্য সাইজ শেপ এন্ড কালার আর সেম। বাট সাইজ শেপ এন্ড কালার সেম, কিন্তু দেখা যাচ্ছে সেটা বার্ন হয় না। আমরা যদি দুইটা ব্রিককে নিয়ে আঘাত করি তাহলে বা টি টেস্ট করি, যদি সেটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে সেটা থার্ড ক্লাস ব্রিক। When you will perform the T test or sound test, the good quality brick perform the above mentioned character. And first class bed, ব্রিক কি স্যার উপর থেকে ফালাইলে কি স্যার একদমই ভাঙবে না? না একদম ভাঙবে না, একদম ভাঙবে না। Then হচ্ছে first class beds, these are broken bricks of the same quality as first class and second class bricks. Actually আমরা যখন ক্লিন থেকে ব্রিকগুলা ইটের ভাটা থেকে যখন ক্লিনের বার্নিং চেম্বার থেকে যখন ব্রিকগুলা বাইর হয় তখন কিন্তু লেবাররা এটাকে সেখান থেকে বাইর করে নিয়ে আরেক জায়গার মধ্যে রাখে। এই নিয়ে যাওয়ার সময় হ্যাঁ সেখানে নিয়ে আবার ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে সেটা আবার সুন্দর করে সাজিয়ে রাখে। এই জায়গার মধ্যে যখন ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ব্রিকগুলো ভেঙে যায়, যেটা আস্ত থাকে না, হোল হিসাবে থাকে না, সেটাকে বলা হচ্ছে বেডস। দোজ আর ব্রোকেন ব্রিক্স অফ দ্য সেম কোয়ালিটি অ্যাজ ফার্স্ট ক্লাস। দ্যাট মিন ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ব্রিক ভেঙে যেই ব্রিক তৈরি হয় সেটাকে বলা হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস বেডস। সেকেন্ড ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক থেকে যেটা তৈরি হয়। and picket jama brick, these bricks are uniformly vitrified throughout but must be of good shape, heavy and to selected quality that must not be spongy. আমরা আমরা অনেক সময় দেখি ব্রিকটা অনেক পুড়ে গিয়েছে, এটা যদি আমরা ভাঙি উপর দিয়ে বোঝা যায় না, কিন্তু ভাঙলে দেখা যায় ভিতরে কালো হয়ে গিয়েছে, সেগুলোকে বলা হচ্ছে জামা। হ্যাঁ, ইউ ক্যান সি দ্য ব্ল্যাক কালার ইনসাইড দ্য ব্রিক when you broken the brick. These and জামা bricks, these are well burned bricks but not quite well shaped. এটা হচ্ছে আগের ব্রিক, পিকের জামা ব্রিক, এটা তো উপর দিয়ে আমরা দেখতেছি যে কোয়ালিটিটা শেপটা সুন্দর, কিন্তু ভিতরে হালকা পুড়ে গেছে। আরেকটা হচ্ছে জামা ব্রিক্স, যেটা দেখা যাচ্ছে যে এটা শেপটাও চেঞ্জ হয়েছে, এমন ভাবে পুড়ছে এটা মোচড় খেয়ে আছে এবং উপর থেকে দেখা যায় যে এটা কালো রং ধারণ করে আছে, এটাকে বলে পিকেট জামা। আচ্ছা, জামা ব্রিক্স, এই ব্রিক গুলা আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যখন গ্রামে থাকি তখন দেখা যাচ্ছে এগুলা ওই যে পায়ের নিচে, পায়ের নিচে অনেক সময় আমাদের চামড়া গুলা অনেক দিন হয়ে গেলে সেগুলা ভিজানোর পরে আমরা এগুলোকে পরিষ্কার করতাম, এটা একটু অনেকটা খসখসে টাইপের। হ্যাঁ, এখন তো এইগুলার ইউজ করা হয় না, এখন এগুলা কমার্শিয়ালি বিক্রি হয়, যেমন স্বপ্নতেই তুমি পাবা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়, হ্যাঁ, পা ঘষার জন্য। হাউএভার দিস ইজ দ্য জামা ব্রিক এন্ড জামা বেডস, যেটা তোমার এইটা থেকে ভাঙা অংশ সেটাকে বলা হচ্ছে জামা বেডস ব্রিক, যেটা ব্রোকেন হয়, এই জামা থেকে যেটা ব্রোকেন হয়। এন্ড দিস ইজ দ্য সাইজ অফ দ্য ব্রিক in Bangladesh. According to PWD, Public Work Department specification is brick should be measured 9 half, 4 half and 2 3/4. That means আমরা এটাকে বলতে পারি 9.5, 4.5, 4.5। This is the standard size according to বাংলাদেশের যে গভর্নমেন্টের রুলস আছে সেটা অনুযায়ী এই সাইজে আমাদেরকে সব ইটের ভাটা বা ইটের মালিকরা এই বাড়িটা বিট তৈরি করবেন। Standard size in our country. There are other size of brick also, but this size is most economical because when brick are put in any construction with mortar, the size become 10, 5 and 3. মোটামুটি মোটর যখন তুমি কাজ করা হয়, তুমি যখন সিমেন্ট এবং বালিকে মিক্সিং করে কোনো ইমারত বা কোনো কনস্ট্রাকশন বা ওয়াল তৈরি করবা, তাহলে কিন্তু এর 4টা সাইড দিয়েই তোমার কিছু পরিমাণ পেস্ট লেগে যায়, তাহলে তোমার কিছু পরিমাণ থিকনেস বৃদ্ধি পায়। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে যে আমাদের স্ট্যান্ডার্ড সাইজটা আছে এই সাইজটা তখন কনভার্ট হয়ে যায় 10, 5 and 3 ইঞ্চিতে। স্ট্যান্ডার্ড সাইজ থেকে যখন আমার একটা ব্রিকের মর্টার আমরা পেস্ট আমরা লাগাই একটা ব্রিকের সব দিক দিয়ে, হ্যাঁ, উচ্চতা যেদিকে, তারপরে প্রস্থ যেদিকে, তারপরে লম্বা যেদিকে, সব সাইড দিয়ে যখন লাগাই তখন দেখা যায় এই 3 সাইডে, আমরা জানি যে ব্রিকের শেপটা হচ্ছে কিউবিক শেপ, এই জন্য 3টা ডাইমেনশন এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 9.5, 4.5, 4.5। যখন এটা কোনো কনস্ট্রাকশন কাজে ইউজ করা হয়, এটার সাথে যখন আমরা মর্টার বা পেস্ট ইউজ করি তখন এটার ডাইমেনশনটা চেঞ্জ হয়ে কিছু পরিমাণ ইনক্রিজ করে, হয় 10, 5 এবং 3 ইঞ্চি।
ইউজ অফ ব্রেক আমরা নরমালি আমরা সচরাচর যেটা দেখে থাকি এগুলাই এখানে বলা হয়েছে কনস্ট্রাকশন অফ ওয়ালস অফ এনি সাইজ ওয়ালস তৈরি করি ফ্লোর তৈরি করি কনস্ট্রাকশন অফ ফ্লোর কনস্ট্রাকশন অফ আর্চেস এন্ড কার্নিশ আর্চেস হচ্ছে আমরা যে এরকম ওই যে বিভিন্ন ধরনের কি বলে এটাকে স্ট্যাচু বানানো হয় স্থাপত্য প্রকৌশল যেগুলা বিভিন্ন দেখা যায় যেমন আমার গাজীপুরে আছে জাগ্রত চৌরাঙ্গি এরকম অনেক জায়গার মধ্যে হ্যাঁ যেগুলা মনুমেন্ট তৈরি করা হয় এগুলা গুলা আর্টস কার্নিশ হচ্ছে তোমার ছাদের নিচে রুমের ভিতরে অনেক সময় ডেকোরেট করা হয় রুমের চার সাইড দিয়ে হ্যাঁ ইন ইচ কর্নার অফ দা রুম ইনসাইড দা রুম আন্ডার দা রুফ এটাকে বলা হচ্ছে কার্নিশ হ্যাঁ কার্নিশ করার ক্ষেত্রে আমাদের কাছে ব্রিক ব্যবহার করা হতে পারে দেন মেকিং খোয়া টু ইউজ অ্যান এগ্রিগেট কনক্রিট কনক্রিট আমরা কনক্রিট ব্লক তৈরি করি ডিউরিং দ্য ফ্লাড সিজন অর রেনি সিজন ইন দ্য riverer country we are riverer country so some of the place are go through underwater due to the effect of the flood that time need a lot of concrete block to protect the broke of the embankment of the river so making khoa খোয়া হচ্ছে তোমার ছোট ছোট যে টুকরা তৈরি করা হয় ইটকে ভেঙে সেটাকে বলা হয় খোয়া and manufacture of surki to be used in the lime plaster and lime concrete এখানে সুরকিটা হচ্ছে খোয়ার চেয়ে ছোট আমরা যখন একটা ইটকে ভাঙি when broken the it make a small particle is called khoa when you sieving the khoa you will get a little or more fine particle of the bricks that is called the shurki যখন আমরা ইটকে ভাঙা হয় তখন এটা তৈরি হয় খোয়া খোয়াকে যখন তুমি চালনি দিয়ে চালবা তার নিচে অনেক ছোট ফাইন পার্টিকেল মানে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের কিছু তুমি পার্টিকেল বা টুকরো পাবা সেটা বলে সুরকি দ্যাট মিন খোয়ার চেয়ে সুরকির সাইজ অনেক অনেক ছোট এগুলো আমরা দেখা যাচ্ছে যে প্লাস্টারের ক্ষেত্রে বা কনক্রিট তৈরির ক্ষেত্রে ইউজ করি সো দিস ইজ টু দিস লেকচার ফর অল থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি if you have any question you can ask me hello are you hear me hello Yes, are sir. you hearing me Yes, sir. Yes, sir. any question you can ask me Yes, sir. Question ছিল একটা। please স্যার ওয়েদারিংটা আরেকবার যদি একটু বোঝাইতেন weathering okay fine জি স্যার ওয়েদারিংটা হচ্ছে তুমি প্রথমে তো তুমি মাটি মানে ইট বানানোর জন্য প্রথমে তুমি একটা জায়গা সিলেক্ট করবা সেই জায়গা থেকে তুমি মাটি কেটে নিয়ে আসবা কেটে নিয়ে আসার পর যেখানে তোমার ব্রিক ফিল্ডটা আছে ব্রিক ফিল্ডের মধ্যে নিয়ে এসে তুমি সেই মাটিটাকে রেখে দিতে হবে যাতে সেটার মধ্যে বাতাস পরিচালিত হয় আমাদের যে কারণ মাটিটা তো একটা কম্প্যাক্ট অবস্থায় থাকে সেটা যখন তুমি কেটে নিয়ে আসা হয় তখন বাহিরের এনভায়রনমেন্টের সাথে একটা অ্যাডজাস্টেড কন্ডিশনে চলে আসে কারণ কম্প্যাক্ট সয়েলটার ভিতরে কিছু টেম্পারেচার রাইজ করে যে টেম্পারেচারটা দেখা যাচ্ছে যে আমাদের কেমিক্যাল যে উপাদানগুলো আছে সেগুলোর একটা এক ধরনের ইমব্যালেন্স তৈরি করতে পারে এই জন্য এটা যখন কেটে নিয়ে এসে ইটের ভাটাতে রেখে দিবে এর মধ্যে যখন বাতাস পরিচালিত হবে তখন সেটা কিছু পরিমাণ এনভায়রনমেন্টাল অ্যাডজাস্ট কন্ডিশনে আসে সেটাকে বলা হচ্ছে ওয়েদারিং তুমি কি চা বাগানে কখন ইন্ডাস্ট্রিতে গিয়েছো চা বাগানের ইন্ডাস্ট্রিতে জি না স্যার যারা চা বাগানে ইন্ডাস্ট্রিতে গিয়েছে তারাও কিন্তু এই ওয়েদারিং করে থাকে দেখা যায় যে চাটা তুলে নিয়ে এসে একটা তোমার একটা বড় একটা চালনির উপরে ওরা ছড়িয়ে দেয় ছড়িয়ে দিয়ে একদিক দিয়ে ফ্যানের বাতাস দেয় ফ্যানের বাতাস দেওয়াতে ওই চা পাতাগুলা কি হয় ঠান্ডা হয় ঠান্ডা হওয়াকে ওইটাকে বলা হয় ওয়েদারিং চা তৈরি করার আগে ওয়েদারিং করা হয় ইট তৈরি করার আগে ওয়েদারিং করা হয় দ্যাট মিন্স তুমি যে জায়গা থেকে মাটিটা কাটবা সেই মাটিটা কাটার পর ইটের ভাটাতে নিয়ে এসে তুমি যদি রেখে দাও একটু ছড়ায়া তাহলে সেখানে যে বাতাস প্রবাহিত হবে বাতাসের পরে এনভায়রনমেন্টের সাথে যে কন্ডিশন আসবে সেই অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী তোমার দেখা যাচ্ছে যে সেটা বলা হচ্ছে ওয়েদারিং সময় মনে বেশি হয়ে যাচ্ছে অনেক
7 মিনিট বেশি হয়ে গেছে। আরো কোনো কোশ্চেন করো? স্যার মানে কিছু ব্রিকের মাপ গড়ে থাকে এর কারণ কি আর এতে সুবিধা কি হয়? সরি আমি বুঝিনি। হ্যালো, আবার প্রশ্নটা বলো। মানে স্যার বলতে চাচ্ছিলাম কিছু ব্রিকের মাঝখানে গোল গোল গর্ত থাকে এর কারণ কি আর এতে সুবিধা কি? এটার কোনো ওইটা হচ্ছে তোমার ব্রিকের অনেকগুলো প্রকারভেদ আছে। এটা তুমি কোন কাজে ইউজ করবে। এটা কি তুমি এই নরমাল ইটের ভাটার যে তৈরি করা হয় গ্রামে গঞ্জে, সেই ইটের ভাটার ব্রিকে দেখছো নাকি শহর অঞ্চলে কোথাও ব্রিক দেখছো? স্যার যদি শহর অঞ্চল। শহর অঞ্চলে ব্রিক দেখার ক্ষেত্রে আমাদের ব্রিকের অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। মিরপুর সিরামিক ইন ঢাকা, তারা অনেক প্রকারের ব্রিক তৈরি করা হয়ে থাকে। এমন আছে যেটা তুমি বলছো যে পারফোরেটেড ব্রিক। পারফোরেটেড ব্রিকের একটা অ্যাডভান্টেজ হচ্ছে তুমি যখন কোনো জায়গার মধ্যে যখন জলাবদ্ধতার সৃষ্টি হবে, মনে করো নিচ দিয়ে তোমার আন্ডারগ্রাউন্ড পাইপ আছে, সেই পাইপে পানি যদি তুমি চলে যায়, সেটা একটা কাজ হয়। আরেকটা হচ্ছে তুমি যদি অ্যারেশন তৈরি হয়, তাহলে আমরা যদি পিচ ঢালাই রাস্তার মধ্যে সেটা ইউজ করি, তাহলে সেইখানে যে বাতাস প্রবাহিত হলে আমার পিচটা গলে যায় না, ডিউরেবিলিটি বেশি হয়, যেটা বিটুমিনাস রাস্তার ক্ষেত্রে তৈরি হয়। এরকম আমাদের অনেক ধরনের ব্রিক তৈরি হয়। এটা কাজ ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন ধরনের কাজ করবা। যেমন পারফোরেটেড ব্রিক আছে, হলু ব্রিক আছে, তারপরে তোমার চেকড ব্রিক আছে, তারপরে স্টল ব্রিক আছে, প্লিন্থ ব্রিক আছে, জাম্প ব্রিক আছে, তারপরে ক্লিংকার ব্রিক আছে, হোল ব্রিক আছে, অনেক প্রকার ব্রিক আছে। হ্যাঁ, এই ব্রিক গুলা যখনই তুমি কাজের উপর ডিপেন্ড করবে কোন কাজে তোমার কোন কাজে ইউজ করবা, সেটা ডেকোরেটিভ কাজ করবা বা পারপাস অনুযায়ী তোমার এই ব্রিক গুলা ব্যবহার করে থাকে। আর এই ব্রিক গুলা নর্মালি আমাদের যে নর্মাল ইটের ভাটা আছে, সেই ইটের ভাটাতে এগুলা তৈরি করা যায় না, এগুলা তোমাকে ইন্ডাস্ট্রিতে তৈরি করতে হয়। এরকম একটা ইন্ডাস্ট্রিজ আছে যেটা বলা হচ্ছে মিরপুর সিরামিক ইন ঢাকা। ক্লিয়ার? আর স্যার আরেকটা মানে সিমেন্টের ব্রিক নিয়ে যদি কিছু বলতেন। সিলেটের ব্রিক? ব্রিক সিলেটের ব্রিক বুঝলাম না আমি। সিলেট যে ব্রিক ইটের ভাটা আছে, তুমি যদি জাফলং যাও কখনো, জাফলং এর আগে দরবস্ত একটা জায়গা আছে, সেই দরবস্তের এখানে ইটের ভাটা আছে। তুমি যদি এদিক দিয়ে ওই বিছানাকান্দি বা কোম্পানিগঞ্জের রাস্তায় যাও, সেদিকে কিছু ইটের ব্রিক আছে। এই ব্রিক গুলা পিডাব্লিউর যে স্ট্যান্ডার্ড সাইজ, সেই সাইজ অনুযায়ী তারা সেখানে ক্লিনে তৈরি করে থাকে, যে 9.5, 4.5, 3.5 এই স্ট্যান্ডার্ড সাইজেই তারা নর্মাল ব্রিক তৈরি করে থাকে। আর যেগুলা তোমার স্লেটের যেগুলো যে তোমার টাইলস টাইপের যেসব ব্রিক, এগুলা ব্রিক কখনো ক্লিনে তৈরি হয় না, এগুলা তৈরি হয় তোমার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, এগুলো ইন্ডাস্ট্রির মাধ্যমে তৈরি করা হয়। এই জন্যই বলা হচ্ছে ডিপেন্ড করে যে তুমি কিভাবে ইউজ করবে। তোমার যদি ইকোনমিক কন্ডিশন ভালো থাকে, তুমি এই টাইলস টাইপের ব্রিক দিতে পারো, সেতে তোমার বিল্ডিং এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা ডিপেন্ড করে তুমি কি কাজে ইউজ করবে এবং কোন ধরনের ব্রিক ইউজ করবে। কিন্তু জেনারেলি এবং কমনলি যে ব্রিকটা ইউজ করে সেটা পিডব্লিউডি স্ট্যান্ডার্ড মেনে ইউজ করে। কারণ সিলেট অঞ্চলে যে ডেকোরেটিভ বা টাইলস টাইপের ব্রিক করে, এগুলা ব্রিকের দাম অনেক বেশি। এগুলা সবাই ব্যবহার করার মতো এবিলিটি আছে কিনা আমি জানি না। আমার মনে হয় পরবর্তী তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, নাকি ক্লাস নাই? ক্লাস না থাকলে তুমি কন্টিনিউশন করতে পারো। তাহলে আমি আজকের মতো স্যার 11:50 থেকে একটা ক্লাস আছে ক্লাস আছে স্যার। তাহলে আমি মনে হয় আমার ক্লাস শেষ করা উচিত। ওকে ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। Parameter. So for pressure kg per centimeter square, Lm, that means meter, and A equal to centimeter per square, then we will get for C 75 into 60, or you can directly write 4500. If other parameter unit vary, then C value also variable for this
unit of the parameter. If P equal to PSI, that means pound per square inch. You can see here this is the MKS unit. L equal to feet, A equal to inch square. Then you put value of C 33,000. If kilowatt millimeter, that means FPS paddhati, that means FPS unit, kilowatt millimeter, millimeter square, then you will put for C 60 into 10 to the power 12. So this constant of C value vary depending on the or with respect to the unit of the parameter. Next one is the piston speed. You can see here the piston speed definition. Piston speed of an engine is the total travel of piston in a cylinder during a period of 1 minute. 1 মিনিটে একটা পিস্টন যতটুকু দূরত্ব অতিক্রম করে, আমরা সবসময় দূরত্ব মেজার করি, we will calculate the distance kilometer per hour or meter per second, such kinds of units. So that's why I said here is the total travel. That means we will go from Sylhet to Rangpur, Sylhet to Bogura, Sylhet to somewhere. This is the distance. So piston, if we consider the piston also move from into the cylinder, so the total travel of piston in 1 minute, that means you can consider for TDC to BDC and 1 minute. Like as if RPM 200 RPM or 2000 RPM, but just a small amount you can consider 200 RPM. That means 200 RPM, R দিয়ে হচ্ছে revolution, P দিয়ে হচ্ছে per, M দিয়ে হচ্ছে মিনিট। তাহলে এই যে 200 বার একটা ইঞ্জিন উঠানামা করে, এই উঠানামা আমরা যদি 1 মিনিটে কাউন্ট করে থাকি তাহলে 200, তাহলে যদি একটা আমাদের যে দূরত্ব আছে মনে করলাম আমাদের 25 সেন্টিমিটার দূরত্ব, যখন টিডিসি থেকে বিডিসি তে যাবে তখন সে 25 সেন্টিমিটার যাবে। এরকম যদি 200 বার সে মুভমেন্ট করে 200 RPM, if piston move into the cylinder by 200 RPM, তার মানে 200 দিয়ে আমাকে 25 কে গুণ করতে হবে, যেহেতু পার মিনিটে সে 200 বার মুভমেন্ট করে। তাহলে আমরা একবার যাই 25, টিডিসি থেকে বিডিসি গেলে 25, আবার বিডিসি থেকে টিডিসি তে গেলে 25, এরকম করে সে 200 বার। তাহলে আমাকে 200 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো যে পিস্টন স্পিডটা কত পার মিনিটে। এই জন্য বলা হয়েছে পিস্টন স্পিডটা আমার টোটাল ট্রাভেল 1 মিনিটে যতটুকু দূরত্ব অতিক্রম করে। সো পিস্টন speed of engine is the total travel of the piston in a cylinder during a period of 1 minute. It's expressed SP, that means piston speed equal to 2L capital N. Please reminder here is the capital N, but the previous equation here is the small n. So here is the L equal to piston stroke, we know that. And here also reminder, here is the piston is the meter. When you calculate math, you should apply the unit in meter for this case, and N equal to engine RPM. That means revolution, R the revolution, P the per, M the minute, revolution per minute. The brake pin effective pressure, I skip this one. Here is the brake horsepower, the power delivered by the engine and is available at the end of the crankshaft or flywheel. We already start the power tiller. We know that the which one is the flywheel. Flywheel is the bigger one, is the flywheel. So inside the engine produce some power and available in the crankshaft or the flywheel. তাহলে এটাকে বলা হচ্ছে brake horsepower, the power delivered by the engine, যে পরিমাণ পাওয়ার ইঞ্জিনের ভিতরে প্রডিউস হচ্ছে, দ্যাট মিন্স সিলিন্ডারের ভিতরে, and is available at the end of the crankshaft or flywheel. ফ্লাইহুইলে আমরা যে পরিমাণ পাওয়ার পাই সেটা মেজার করা হয় ডাইনামোমিটার দিয়ে, এবং যে মেজারটা করার পরে আমরা যে ফ্লাইহুইল থেকে কতটুকু ব্রেক হর্স পাওয়ার আমরা প্রডিউস করেছে সেটা আমরা পেতে পারি। এবং এই ব্রেক হর্স পাওয়ার মেজারমেন্টের ইউনিটের নাম হচ্ছে ডাইনামোমিটার। প্লিজ রিমাইন্ড ইট ফর দিস ভাইবা। Brake horsepower measuring device name is dynamometer. Then mechanical efficiency. Mechanical efficiency of an engine is the ratio of brake horsepower to the indicated horsepower. We know that the brake horsepower is the output power
and indicated power is the input power. That means inside the cylinder produce this indicated power, and we will get from the outside by the dynamometer brake horsepower. We know also know that the efficiency always calculated the lower value in the upper portion and higher value in the lower portion, as well as it is efficiency, so we also multiply by 100. So mechanical efficiency of an engine is the ratio of the brake horsepower to the indicated horsepower of that engine. It is generally expressed as mechanical efficiency. You can say mu m or eta m. এটা পার্সেন্টেজে বাইরে হবে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমাদের ডেসিমেলে বাইর করতে হবে। এখানে ডেসিমেলে মান বসাতে হবে। যদি মনে করো এইখান থেকে বিএসপি আমাকে বাইর করতে হয়, সেখানে মেকানিক্যাল এফিসিয়েন্সিটা এখানে ডেসিমেলে বসাতে হবে। আবার যদি মেকানিক্যাল এফিসিয়েন্সি বাইর করতে হয় তাহলে আমরা পার্সেন্টে নিয়ে যাব সরাসরি। The mechanical efficiency of an internal combustion engine varies from 75 to 90% depending upon the load, speed and other factors. This is also important for Viva. Please note this one. The mechanical efficiency of an internal combustion engine varies from 75 to 90% due to different losses from the initial stage or the producing stage to the finishing stage. Loss for the transmission system of engine, different transmission system are included during the operation of engine. That's why we will not get the full percentage, that means 100%. Due to some losses we will get for the internal combustion engine mechanical efficiency 75 to 90%, and as well as depend on the load, speed and other factors. ইঞ্জিনের উপর কত লোড ক্যারি করতেছে, এটা কত স্পিডে চলতেছে, এটা কি এক গিয়ারে চলতেছে না 1 gear or 2 gear or 3 gear, speed increase or decrease and load increase or decrease. It depends on the load, speed and other factor. Other factor means the transmission system, the different losses are included in the other factors. So that's why actually mechanical efficiency of an internal combustion engine varies from 75 to 90%, not for 100%. So this is I skip because this is no need for you. This is engineering, and this is you can say the volumetric efficiency. It is the ratio of actual weight of air induced by the engine during sustained stroke. তো আমি বলেছি যে একটা ইঞ্জিন তার স্ট্রোক কমপ্লিট করে 4 ভাবে। প্রথম স্ট্রোকটাকে বলা হয় সাকশন স্ট্রোক। এই স্ট্রোকে নরমালি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে শুধু বাতাস প্রবেশ করে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে বাতাসের এয়ার প্রবেশ করে, বাতাসের ফুয়েল প্রবেশ করে। ইন কেস অফ ডিজেল ইঞ্জিন only air enter into the cylinder, or in case of petrol engine air and fuel mixture enter into the cylinder. That time the weight of the induced air and to the theoretical weight of air that should be induced by filling piston displacement volume with air at atmospheric temperature and pressure. Without pressure, when you measure the volume, then you will get the actual or theoretical volume. That means the volume efficiency. So actual weight of the air and theoretical weight of the air we can measure. This is the volumetric efficiency. So today lecture I think it's okay. If you have any question, maybe already next class start already. Hello, next class কয়টায়? 11:40 স্যার। এখনো 7 মিনিট সময় আছে, আর 2 মিনিট তোমাদেরকে দেওয়া হলো। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। স্যার আইএইচপি টা যদি আবার একটু বুঝাইতেন। IHP বলা হচ্ছে the total horsepower developed by all the cylinder and received by the piston. Cylinder means তোমার সিলিন্ডারের ভিতরে যে পাওয়ারটা প্রডিউস হয়, এই পাওয়ারটা যখন পিস্টন রিসিভ করে, আমরা তো পিস্টনের ফাংশন পড়েছি যে পিস্টন নরমালি এক্সপ্লোশন ফোর্সটা রিসিভ করে। তো পিস্টনে যখন তোমার পাওয়ারটা প্রডিউস হয়,
যে পাওয়ারটা ইঞ্জিনের ভিতর প্রডিউস হয়, যে এয়ার এবং ফুয়েল মিক্সারের পর যে পাওয়ারটা অ্যাকচুয়ালি প্রডিউস হয়, সেই পাওয়ারটা সম্পূর্ণরূপে তোমার কি হয় না, পিস্টনে আসে না, সেটা সিলিন্ডারের ওয়ালের মধ্যে থাকে, কিছু অংশ নষ্ট হয়, সেটা সিলিন্ডার হেড আছে, হেডের মধ্যে কিছু আছে, কারণ সম্পূর্ণ সিলিন্ডারের ভিতরটা কিন্তু জুড়ে পিস্টন থাকে না, পিস্টন থাকে একটা নির্দিষ্ট সার্টেন ভলিউম জুড়ে। এই জন্য হচ্ছে যে অনলি পিস্টন প্রডিউস করলো মনে করলো 100 HP, হ্যাঁ 100 হর্স পাওয়ার, কিন্তু দেখা যাচ্ছে পিস্টন রিসিভ করছে দেখা যাচ্ছে 95 HP। তো এইটাই বলা হচ্ছে যে যে পাওয়ারটা ডেভেলপ করে আর যে পাওয়ারটা রিসিভ করে সেটাকে বলা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার, এবং সেটা হচ্ছে উইদাউট ফ্রিকশন লসেস অর আদার লসেস। আমরা দেখেছি যে লাস্ট ইয়ার যখন আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি দেখেছি, সেখানে আমাদের বিভিন্ন ধরনের লসের কারণে হয়ে থাকে। আর এখানে যে সূত্র, এটুকু বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আর এই ফর্মুলা আমরা ম্যাথ যখন করব তখন আরো এই ফর্মুলা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি প্লিজ আনাফ তাহমিদ। ক্লিয়ারেন্স ভলিউমটা কি সবসময় টিডিসির উপরে থাকবে? হ্যাঁ টিডিসির উপরে থাকবে, কারণ পিস্টনটার টিডিসির উপরে থাকবে, এটা নট নেসেসারি। এখন দেখতে হবে আমাদের পিস্টনটার অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা ইঞ্জিনের ক্লাসিফিকেশনে দেখেছি পিস্টনের অ্যারেঞ্জমেন্টের উপরে অনেক ধরনের অনেক সময় হয়, এটা ভার্টিক্যালি অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এটা হরাইজন্টালি অ্যারেঞ্জমেন্ট হতে পারে, তবে টপ ডেড সেন্টার যেদিকে তোমার স্পার্ক প্লাগ অথবা যেদিকে তোমার ফুয়েল ইনজেক্টর থাকে সেটিকে নরমালি আমরা ধরে থাকি টপ ডেড সেন্টার সেদিকে হয়, এবং সেই অনুযায়ী যদি তুমি চিন্তা করো তাহলে অবশ্যই টিডিসির উপরে ক্লিয়ারেন্স ভলিউম থাকবে। ক্লিয়ার? Yes, sir. So if one piston displaces 20 cubic inch cube and the engine has 4 cylinders, what is the engine displacement? যদি একটা ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ভলিউম থাকে 25 ইঞ্চি কিউব ঘন ইঞ্চ, তাহলে চারটার জন্য হবে 100। তাহলে আমরা মোটামুটি একটা যদি গাড়ি কিনতে যাই, তাহলে আমরা যদি সেটা বলে যে এটা 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন এবং একটা ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট বা সোয়েট ভলিউম হচ্ছে 25, তাহলে আমরা সেটা মেজার করব 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের ভলিউম হচ্ছে 100 কিউবিক ইঞ্চি। হ্যাঁ, আবার সেম নিচে বলা হচ্ছে if one piston displacement 500 cc and the engine has 6 cylinder, what is the engine displacement? Same, just multiply to the volume by the number of cylinder। আবার এখানে দেখো এটাকে আবার লিটারে নেওয়া হয়েছে, যদি তুমি সিসি না বুঝো তাহলে অনেক সময় দেখা যায় জেনারেল পাবলিক, হ্যাঁ বড় লোক হয়েছে কিন্তু হয়তো বা পড়ালেখার জ্ঞান নাই, সে লিটার বুঝে কিন্তু সিসি হয়তো বুঝে না, সিসি শুধু মানুষের কাছে শুনেছে, সেক্ষেত্রে তুমি লিটারেও কনভার্ট করতে পারবে। আমরা জানি যে 1 সিসি বা 1 কিউবিক সেন্টিমিটার বা 1 কিউবিক ঘন হলে কি হয় সেটা। And then say this is the clearance volume, it is the volume between piston head which is stated at the maximum stroke, that means TDC। পিস্টন হেডটা সর্বোচ্চ যে প্রান্ত পর্যন্ত যেতে পারে যেটাকে বলা হয়েছে টিডিসি, and the cylinder head, আমরা যেটা দেখানো হয়েছে যে এই পিস্টন হেড এবং সিলিন্ডারের হেড, তাহলে এটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। আমরা ক্লিয়ারেন্স ভলিউমের একটা সূত্র যদি আমরা এইভাবে বার করি যে ক্লিয়ারেন্স ভলিউম ইকুয়াল টু টোটাল ভলিউম অফ সিলিন্ডার, দ্যাট মিন্স এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, মনে করলো এই প্রান্ত পর্যন্ত এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের টোটাল ভলিউম, আর এইটুকু ভলিউমের যে এটা মাইনাস করলে টোটাল ভলিউম মাইনাস সফট ভলিউম, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে টোটাল ভলিউম, আর এই টিডিসি থেকে বিডিসি হচ্ছে আমার সোয়েট ভলিউম। তাহলে টোটাল ভলিউম থেকে যে ভলিউমের ভিতর দিয়ে পিস্টন মুভমেন্ট করতে পারে সেই ভলিউমকে বাদ দিলে আমাদের যে ভলিউমটা পাওয়া হয় সেটাকে বলা হচ্ছে আমার ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমরা যদি ক্লিয়ারেন্স ভলিউমকে বিসি লিখি, টোটাল ভলিউমকে ভিটি লিখি, আর সোয়েট ভলিউম আমরা ভিএস, তাহলে ভিসি ইকুয়াল টু ভিটি মাইনাস ভিএস, টোটাল ভলিউম মাইনাস সোয়েট ভলিউম। এটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। Okay. There's a compression ratio, the ratio of the volume of the charge as the beginning of compression stroke to that at the end of the compression stroke। আমরা কম্প্রেশন এইখান থেকে আমরা বলতে পারি, মনে করলে এই টিডিসি পয়েন্টে এই পিস্টনের মাথাটা এইখানে আছে এই বিডিসি পয়েন্টে, তখন বিডিসি পয়েন্ট যখন আমার শুরু হচ্ছে তখন যে ভলিউমটা আছে পিস্টনের সিলিন্ডারের যে ভলিউমটা আছে, আর
পিস্টন যখন উপরের দিকে উঠতে থাকে, সর্বোচ্চ এই পর্যন্ত উঠতে থাকলে, তাহলে এখন ভলিউম কত আছে? তাহলে শুরুতে ভলিউম কত এবং যতক্ষণ পর্যন্ত সে কম্প্রেস করতে পারছে তার টিডিসি পয়েন্ট পর্যন্ত এই ভলিউমটা কত, এই দুইটা ভলিউমের যে রেশিও সেটাকে বলা হচ্ছে কম্প্রেশন রেশিও। এর জন্য বলা হচ্ছে দ্য রেশিও অফ দ্য ভলিউম of the charge as the beginning of the compression stroke to the at the end of the compression stroke। মানে কম্প্রেশন যখন শুরু হয়, পিস্টন যখন নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে, তখন যে ভলিউমটা থাকে এবং সর্বোচ্চ যখন কম্প্রেস করা হয়, সংকোচন করার শেষ পর্যন্ত যে ভলিউমটা থাকে, সেই দুইটা ভলিউমের রেশিওটাকে বলা হচ্ছে কম্প্রেশন রেশিও। আবার ছোট করে বলা হচ্ছে রেশিও অফ টোটাল ভলিউম টু ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে একটা পিস্টনের টোটাল ভলিউম বা ক্লিয়ারেন্স ভলিউম দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি কম্প্রেশন রেশিও পেয়ে যাবো, বা আমরা সূত্র থেকে লিখতে পারি যে টোটাল সিলিন্ডার ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। আবার টোটাল সিলিন্ডার ভলিউম আমরা আগের স্লাইডে দেখে আসছি যে সোয়েপ্ট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমরা সোয়েপ্ট ভলিউম ভিএস, ক্লিয়ারেন্স ভলিউম ভিসি বাই ক্লিয়ারেন্স ভলিউম ভিসি, এই বিএস বিসি এন্ড বিসি কাটা গেলে থাকে 1 প্লাস ভিএস বাই বিসি থেকে যায়। The compression ratio of diesel engine varies from 14:1 to 22:1, and that of carburetor type engine, that means carburetor type is a petrol engine. Petrol engine varies from 4:1 to 8:1. Please, this is also the very important for the viva. তাহলে আমরা জানি যে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে 14:1 to 22:1 কম্প্রেশন রেশিও ভেরি করে, এবং পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 4:1 to 8:1 পর্যন্ত ভেরি করে। Here is you can see the petrol compression ratio. How to Sir. measure? Yes, please. আগের এই ইকুয়েশনটা আবার একটু বুঝান। জি আগের স্যার। ইকুয়েশন তোমাকে বলা হয়েছে যে এখানে টোটাল ভলিউম, আমরা যদি এই ইকুয়েশন দেখি, আমরা এখানে ক্লিয়ারেন্স ভলিউম পাইছি ভিসি ইকুয়াল টু ভিটি মাইনাস ভিএস। আমরা যদি টোটাল ভলিউম এই সাইডে নিয়ে যাই, তাহলে এটা এই সাইডে চলে আসে, তাই না? আমরা যদি টোটাল ভলিউম বের করতে চাই এই সূত্র থেকে, তাই না, যা সমাধান করে, তাহলে আমরা টোটাল ভলিউম, তাহলে আমরা দেখতেছি সোয়েপ্ট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম, দুইটা ভলিউমকে আমরা যেটুকু আমার এই যে টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যেতে পারে পিস্টন, এই ভলিউমটুকু এবং যে ভলিউমটুকু আমার ফাঁকা থেকে যায়, এই দুইটা ভলিউমকে আমরা যোগ করলে আমরা একটা সিলিন্ডারের টোটাল ভলিউম পেয়ে যাব। হ্যাঁ, জি স্যার। সেই ক্ষেত্রে আমরা যদি ক্লিয়ারেন্স ভলিউম দিয়ে আবার ভাগ করি, তাহলে এগুলা জাস্ট সাংকেতিক চিহ্ন লিখেছে। সোয়েপ্ট ভলিউম আমরা একদম ইনিশিয়ালে পড়ে আসছি ভিএস, আর ক্লিয়ারেন্স ভলিউমকে ভিসি, ভলিউমকে ভি, আর ক্লিয়ারেন্সকে সি দিয়ে প্রকাশ করা হয়েছে বাই বিসি। পরে এইখান থেকে যদি আমি তুমি ভগ্নাংশে ভাগ করে নাও, জি স্যার। বাই বিসি থাকে এই। দেন হচ্ছে compare the cylinder volume with the piston at the TDC to the cylinder volume with piston BDC, ratio of swept volume V1 divided by combustion chamber volume V2. Same kind. Then what is this? এত দূরে গেল কিভাবে? এইখানে সেম বোঝাইছে কম্প্রেস রেশিও অফ গ্যাস ইঞ্জিন। এইখানে দেখো একটা ভলিউম ছিল 40 কিউবিক ইঞ্চ, এটা যখন কম্প্রেস করতে করতে 5 কিউবিক ইঞ্চ চলে আসে, তার মানে আমরা এখান থেকেও একটা কি বলতে পারি, কম্প্রেশন রেশিও পেতে পারি। দ্য বিগিনিং স্টেজে যদি আমরা 40 ধরি এবং এন্ড অফ দা এই কম্প্রেশন স্ট্রোক হচ্ছে 5, তাহলে আমরা এই দুইটা ভলিউমকে আমরা এখান থেকেও আমরা কম্প্রেশন রেশিও পেয়ে যেতে পারি। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রেও দেখানো হয়েছে, এখানে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিছুটা কম, কারণ ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিছুটা কম, আর গ্যাস ইঞ্জিনে বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে বেশি। এইখানে বলা হচ্ছে তাহলে কম্প্রেশন রেশিওটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে বেশি এবং অন্য ক্ষেত্রে কম। আর এখানে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভলিউম অফ ইঞ্জিন। একটা জিনিস লক্ষণীয়, একটা বলা হচ্ছে সোয়েপ্ট ভলিউম আর একটা বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভলিউম, দুইটা কিন্তু আলাদা জিনিস। একটু কেয়ারফুলি যখন তোমার পরীক্ষায় আসে সংজ্ঞা, তখন তোমাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। উপরের দিকে থাকবে
তত তোমার ওপেনিং গুলা বড় হতে থাকবে। আমরা সিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে সাজানো হয়ে থাকে। অ্যান্ড divided by the 100, it is generally denoted f, that means fineness modulus কে আমরা f দ্বারা প্রকাশ করি। আমরা যতগুলা সিভ অ্যানালাইসিস করব সবগুলা সিভ অ্যানালাইসিস কে আমরা যোগ করে 100 দিয়ে ভাগ করব। the fineness modulus of sense should be between 2 to 3. the fineness modulus determination মনে করলো এখানে সিভ নম্বর 4 এর মধ্যে কিছু আছে 10 গ্রাম, সিভ নম্বর 8 এর মধ্যে আছে 5 গ্রাম, এরকম করে যতগুলা সিপের মধ্যে যতগুলা পার্সেন্ট রিটেন থাকবে মানে থেকে যাবে অবশিষ্ট থাকবে, সেগুলোকে সবগুলোকে যোগ করে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে বলা হচ্ছে ফাইননেস মডিউলাস। এইটা ভেরি করে তোমার 2 to 3 এখানে লেখা আছে, এখানে 1 থেকেও ভেরি করতে পারে। আবার যদি তুমি যেটাকে বলা হয় two or more different varieties follows, যদি তোমার কম্বাইন্ড ফাইননেস মডুলাস তোমাকে বাইর করতে হয় তাহলে তুমি এই সূত্র দিয়ে বাইর করতে হবে। কম্বাইন্ড ফাইননেস মডুলাস মানে মনে করলে তুমি কিছু বালি নিলে, তুমি কোম্পানিগঞ্জ থেকে কিছু বালি তোমার আসছে সুনামগঞ্জ থেকে, এখন এইটার কম্বাইন্ড ফাইননেস মডুলাস তোমাকে বাইর করতে গেলে এই সূত্র দিয়ে বাইর করতে হবে। অ্যামাউন্টটা হচ্ছে তোমার মনে করলে কোম্পানিগঞ্জের বালি, প্রথমে তোমার ফাইননেস মডুলাস বাই করে নিতে হবে। মনে করলা যে কোম্পানিগঞ্জের বালিকে ধরলা F1, সুনামগঞ্জের বালিকে ধরলা F2, এবং কোম্পানিগঞ্জের বালির ওয়েট যেটা সেটাকে ধরলা M1, সুনামগঞ্জের বালির ওয়েট ধরলা M2। তাহলে আমাকে F1 M2, তাহলে টোটাল ওয়েটকে যদি আমি ফাইননেস মডুলাস দিয়ে গুণ করি যার যার এলাকার বালিকে, এবং ফাইনালি যদি আমরা ওয়েট দিয়ে ভাগ করি, যদি আমার একের অধিক সোর্স থাকে 2-3 জায়গার বালি থাকে তাহলে এরকম এর জন্য বলা হয়েছে 1 2 3 4, যদি যত তোমার বালি মিক্সচারের যত জায়গার তত তুমি নাম্বারিং করে সেটাকে ওয়েট দিয়ে ভাগ করলে যেই রেজাল্ট পাবো সেটাকে বলা হয়েছে কম্বাইন্ড ফাইননেস মডুলাস। এন্ড এটা দিয়ে আমাদের অঙ্ক আছে, অঙ্ক আমরা increase the volume of a given weight of sand due to the presence of moisture, তুমি পানি যতই অ্যাড করবা তার একটা সার্টেন সময় পর্যন্ত বা সার্টেন লিমিট পর্যন্ত, পানির সার্টেন লিমিট পর্যন্ত তার ভলিউম পায়। দিস ইজ দ্য ইনক্রিজ ভলিউম অফ এ গিভেন ওয়েট অফ স্যান্ড। মনে করলে 1 কেজি বালি নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে তুমি সেখানে পানি মিক্সিং করতে থাকলা, তাহলে তোমার দেখা যাচ্ছে সেখানে ভলিউমটা ইনক্রিজ করতে থাকে। বাট হাউ লং? ফর আপ টু অ্যাবাউট 5 to 8% অফ ময়েশ্চার বা ওয়েট অফ স্যান্ড। যে পরিমাণ বালি নিয়েছো সেই পরিমাণ বালির যদি 5 থেকে 8%, মনে করলে 1 কেজি বালি নিয়েছো বা 1000 গ্রাম বালি নিয়েছো, তার যদি 5 থেকে 8% তুমি বাইর করো, বাইর করে সেই 5 থেকে 8% পানি তুমি যদি মিক্সিং করো সেই বালির সাথে, তাহলে সে স্টেডিলি ইনক্রিজ ইন ভলিউম টু অ্যাবাউট 20 to 30%। তুমি সেই বালির তুমি 5 থেকে 8% পানি যদি মিক্সিং করো তাহলে দেখা যাচ্ছে তার ভলিউম 20 থেকে 30% বৃদ্ধি পায়। The bulking of sand for small moisture content is due to the formation of thin film of water around the sand grains. এটা তৈরি হয় এই কারণে যে স্যান্ডের মধ্যে থাকে প্রত্যেকটা পার্টিকেলই চারদিকে একটা লেয়ার তৈরি করে, যেটাকে বলছে থিন ফিল্ম। থিন ফিল্ম তৈরি করে থাকে, যেটা খুব হালকা একটা পাতলা পর্দা তৈরি করে প্রত্যেকটা পার্টিকেলের একদম সব দিকে। তাহলে তোমার প্রত্যেকটা পার্টিকেলের যদি এরকম প্রত্যেকটা ওয়াটারে একটা বন্ড তৈরি করে, এই লিঙ্ক তৈরি করে, তাহলে তোমার আলটিমেটলি সেটা কি হয়, এক পর্যায়ে বৃদ্ধি পেয়ে যায়। মনে করো আমাদের এই জায়গাতে ইন্টারলকিং এয়ার ইন বিটুইন দ্য স্যান্ড গ্রেনস অ্যান্ড দ্য ফিল্ম অফ দ্য ওয়াটার ইন্টারলক হয়ে যায়। তখন তোমার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বালির কণার যদি চারদিকে ওয়াটারের একটা ফিল্ম তৈরি হয় তাহলে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলতে ইন্টারলক হয়ে যায়। সেইখানে কোনো পরিমাণের বাতাস থাকে না। তো এই জন্য বলা হয়েছে যে আমাদের যে ওয়েটের আমরা বালি নিয়ে
পরীক্ষা করব সেই ওয়েটের 5 থেকে 8% যদি আমি পানি মিক্সিং করি তাহলে দেখা যাচ্ছে 20 থেকে 30% আমাদের সেইখানে বাই ওয়েট। এইখানে তোমার পার্সেন্টেজ আকারে ময়সা দেওয়া আছে 0.88, এদিকে বাল্কিং পার্সেন্ট বাই ভলিউম, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে যে কত পার্সেন্ট ইনক্রিজ করতেছে। আমাদেরকে ইন্ডিকেট করা হয়েছে 5 থেকে 8%। যদি আমরা দেখি তাহলে দেখো যে এই যে তোমরা যখন মিক্সিং করতেছো পানি মিক্সিং করতে করতে তুমি যদি এটা 4 ধরো, 4 এর এই সাইডে আরো 5, আমরা যদি পিক ধরি তাহলে দেখা যাচ্ছে পিকটা হচ্ছে আমার এইখানে, তার মানে 30% এর উপরে। এই জন্য বলা হয়েছে যে 5 থেকে 8% পানি যদি ওয়েট বেসিসে আমি মিক্সিং করি তাহলে দেখা যাচ্ছে সেই 20 থেকে 30% ভলিউম ইনক্রিজ করে একটা স্যান্ডের। হ্যাঁ, এবং এইখানে দেখো বিভিন্ন স্যান্ডের ক্ষেত্রে দেওয়া আছে কোন স্যান্ড কত পরিমাণে ইনক্রিজ করে, ফাইন স্যান্ড, মডারেট স্যান্ড এন্ড কোর্স স্যান্ড। And bulking of moisture scent is determined by the following expression. আমরা এই এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, এই সাথে বিটা হচ্ছে বাকিং ইন পার্সেন্টেজ, ভিএম বা ভিএস বলা হচ্ছে, ভিএসটা বলা হচ্ছে ড্রাই ভলিউম, আর ভিএমটা বলা হচ্ছে স্যাচুরেটেড ভলিউম। যখন এটাকে পানির সাহায্যে মিক্সিং করা হয় তখন এর ভলিউমটা কতটুকু হয়। দেখেছি খোয়ার যে ছোট যে সাইজগুলা, নরমালি খোয়া যখন তৈরি করা হয় proved that 100 CFT brickwork requires 1200 number of bricks of size 9.5, 4.5, 3.5। আমরা এটা ব্রিকের যখন ক্লাস করেছি তখন এটা দেখেছি যে একটা ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজ কত হয় উইদাউট মোটর অর প্লাস্টারিং ওয়ার্ক। তো এখানে বলা হচ্ছে 100 CFT, দ্যাট মিন 100 ঘনফুট যদি তোমার ইটের কাজ করতে হয়, সেই ইট কাজের জন্য যে 1200 ইট লাগে এটা প্রমাণ করতে, এবং সাইজ দেওয়া আছে এত। প্রুভ দ্যাট 100 CFT ব্রিক ওয়ার্ক রিকোয়ার্স 1200 নাম্বার অফ ব্রিক ইন সাইজ। একদম ভেরি সিম্পল। স্ট্যান্ডার্ড সাইজ অফ দ্য ওয়ান ব্রিক, একটা ব্রিকের সাইজ আমরা জানি ব্রিকটা নর্মালি ঘন আকৃতি হয়ে থাকে বা কিউবিক হয়ে থাকে, এই জন্য 3টা ডাইমেনশন, যে ডাইমেনশনটা অলরেডি দেওয়া আছে, অলরেডি গিভেন ইন দ্য ম্যাথ ডাইমেনশন, স্ট্যান্ডার্ড ডাইমেনশন অফ ওয়ান ব্রিক অ্যান্ড ডাইমেনশন অফ ওয়ান ব্রিক উইথ মোটর। আমরা যদি মোটরের সাথে অ্যাড করি তাহলে আমরা জানি যে এটা কিছু পরিমাণ বৃদ্ধি পায়, যেটাকে বলা হয় 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। কিছু পরিমাণ আমাদের 3 দিকে যখন আমরা মোটর লাগানো হয়, এক্সট্রা ম্যাটেরিয়ালস দেওয়া হয়, তখন তার ভলিউমটা কিছু পরিমাণ ইনক্রিজ হয়, সাম পোর্শন ইনক্রিজ when something added with the brick surface. Then volume of brick with mortar, তো আমরা মোটরের সাথে ভলিউম যদি আমরা কনভার্ট করি তাহলে এটা জাস্ট ইঞ্চিতে আছে, এটাকে ফিডে নিয়ে গেছে 12 দিয়ে ডিভাইডেড করে, divided by 12 from convert from inchi to feet. এখানে যেহেতু 3টা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সো হাইট ওয়েট ব্রেথ যেহেতু ডেপথ দেওয়া আছে সেজন্য সিএফটি লেখা হয়েছে। তাহলে আমরা এটাকে ইঞ্চি কনভার্ট ইঞ্চি টু ফিট, হ্যাঁ, by divided by 12 you can got this one 25 by 228 CFT। তাহলে আমরা একটা ব্রিকের আমরা ভলিউম পেলাম মোটর সহকারে এত। তাহলে আমরা যদি একটা ঔকিক নিয়ম করি, এত সিএফটি রিকোয়ার্স 1 নাম্বার অফ ব্রিক, দ্যাট মিনস এত ভলিউম একটা ব্রিক কন্টেন্স করে, 1 ব্রিক কন্টেন্স দিস সিএফটি। সো একের জন্য কত, যদি আমরা লিখি যে অতএব 1 সিএফটি রিকোয়ার্স 1 নাম্বার অফ ব্রিক্স এত, অ্যান্ড 100 সিএফটির জন্য কত। তাহলে আমরা 100 সিএফটির ক্ষেত্রে দেখতেছি যে একটা ব্রিকের যদি ভলিউম হয় এত, তাহলে 100 সিএফটির জন্য কতগুলা ব্রিক লাগে। এখানে আমাদের এই ক্যালকুলেশন থেকে পাওয়া গেছে যে 1152 নাম্বারস। দিস ইজ দ্য number of bricks for 100 CFT required, but here write 1200 number. So considering 5% breakage during construction,
এই জন্য আমাদের যখন আমাদের কোনো কাজ করা হয়, আমাদের যে অ্যাপ্রক্সিমেটলি যে ক্যালকুলেশন আছে বা যে যে ধরনের দরকার, সেটা থেকে আমাদের যে কনস্ট্রাকশনের কাজে যদি ব্রিক ওয়ার্কের কাজে তোমার ইউজ করা হয়, তাহলে তোমাকে 5% কন্টিজেন্সি যেটাকে বলা হয়, তোমাকে 5% এডিশনালি তোমাকে নিয়ে নিতে হবে। এখানে আমাদের অ্যাকচুয়ালি আসছে হচ্ছে 100 CFT ব্রিক ওয়ার্কের জন্য মোটর সহকারে হচ্ছে আমার লাগে হচ্ছে 1152টা ইট, কিন্তু আমার প্রমাণ করতে হবে 1200 ইট। কিন্তু আমাদের এখানে বলা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে ব্রিকের কাজের ক্ষেত্রে 5% আমাকে অ্যাড করে নিতে হয়। এই জন্য হচ্ছে নাম্বার অফ ব্রিক অ্যাকচুয়াল প্লাস অ্যাকচুয়ালের 5%, এই 5% তোমার এডিশনালি তোমাকে নিয়ে নিতে হবে। এটা কনসিডারিং ব্রিক, কারণ ব্রিকে অনেক সময় দেখা যাচ্ছে ব্রিকে তোমার কাজ করার সময় ব্রিকে সবসময় সেম পজিশনে থাকে না, অনেক সময় ব্রিক ভেঙে ফেলে। ওই ভাঙার সময় কিছু পরিমাণ ব্রিক তোমার নষ্ট হয়, সেই নষ্টটাকে তোমার এডিশনালি নিতে হবে। কিন্তু আমাদের যেহেতু প্রুভ করতে হবে, সেহেতু আমাকে ফুলটাই প্রুভ করতে হবে। এই জন্য এটাকে ব্রেকেসের আমার 5% আরো অ্যাড করে নিয়েছে। এই জন্য বলা হয় রাফলি, এখানে দেখো 1210টা বাইরেছে, আর এইখানে তোমার প্রায় 50টা শর্ট ছিল, তাই 1210টাকে আমরা রাফলি বলতে পারি যে 1200 নাম্বার অফ ব্রিক্স আর রিকোয়ার্ড ফর 100 CFT অফ ব্রিক ওয়ার্কস। ভেরি সিম্পল ম্যাথ। এটা অনেক সময় দেখা যায় যে ক্লাস টেস্টে থাকতে পারে। আমাদের আরো বড় বড় ম্যাথ আছে, সেগুলো আমরা আরেকটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার শেষ করার পর আমরা এই ম্যাথ করব। হয়তোবা বেশি ম্যাথ করানো যাবে না, কারণ তোমাদের ক্লাসের ডেডলাইন মোটামুটি শেষের দিকে চলে আসতেছে। ওই ছেলেটা আছে